নমস্কার বন্ধুরা, আমি হলাম সুরঞ্জন দত্ত। আজ আমি যে টপিক নিয়ে কথা বলবো তা ব্লগ, এন্টারটেনমেন্ট বা অন্য কোনো টপিক নয়। আজ আমি যা নিয়ে কথা বলছি তা হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আজ তা জ্বলছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আজ তা জ্বলছে। সে কেন জ্বলছে আজ সেটা নিয়েই আমি আলোচনা করব। গতকাল থেকে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ নিয়ে কোনো রকম ভিডিও দেখতে পাচ্ছি না। তার একমাত্র কারণ হলো বাংলাদেশে একটি বিরাট সমস্যা চলছে। আর বাংলাদেশে পার্মানেন্ট নয়, টেম্পোরারি তাদের যে সোশ্যাল সাইটগুলো বন্ধ করে রাখা হয়েছে বাংলাদেশে। কিন্তু কেন কেন চালাতে দেওয়া হচ্ছে না বাংলাদেশের সেই সোশ্যাল সাইটগুলো? আজ তা নিয়েই বিস্তারিতভাবে আমি এই ভিডিওয়ে আলোচনা করব। বন্ধুরা, আসলে বাংলাদেশে চালু হয়েছে ছাত্র আন্দোলন। কিন্তু কি নিয়ে সেই ছাত্র আন্দোলন? কেনই বা হচ্ছে তা বাংলাদেশে? তা হওয়ারও বিভিন্ন কারণ রয়েছে। বাংলাদেশে কোটা সিস্টেম চালু রয়েছে। সে কোটা সিস্টেম আমাদের এখানেও চালু রয়েছে, কিন্তু বাংলাদেশের কোটা সিস্টেমটি একটু ভিন্ন ধরনের। আমাদের এখানে এসটি এসসি ওবিসি ধরনের কোটা সিস্টেম, কিন্তু ওদের ওখানে অন্য কোটা সিস্টেম। তা নিয়ে প্রচুর ঝামেলা হচ্ছে সেখানে। আমরা জানি 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। বাংলাদেশ পুরোপুরি আলাদা হয়ে যায়। 1971 সালে বাংলাদেশ আর ভারতীয় ভূখণ্ড থাকে না, সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু তারপরেও হলো সেখানে আন্দোলন। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই আন্দোলনটি, যে পূর্ব আন্দোলন হয়েছিল সেটি ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে হওয়া আন্দোলন। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নিজের ক্ষমতা নিজের হাতে এনেছিল এবং তারা সেপারেট হয়ে যায় ইন্ডিয়া থেকে। আমরা জানি যে 4টা পয়েন্ট রয়েছে যার জন্য আমরা যে কোনো জায়গাকে আমরা দেশ বলতে পারি। 4টা ক্ষমতা থাকতে হবে। সে ক্ষমতাগুলি হলো: নাম্বার 1 জনগণ, সেকেন্ড নির্দিষ্ট ভূখণ্ড, থার্ড সরকার, 4 নাম্বার এবং সবার চেয়ে ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হলো সেই ক্ষমতা যা হলো চূড়ান্ত ক্ষমতা। আমার কথাই সবাই শুনবে, এটি হলো সার্বভৌমত্ব। আজ পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কেন? কেন আমরা পশ্চিমবঙ্গকে দেশ বলতে পারি না? পশ্চিমবঙ্গের নির্দিষ্ট ভূখণ্ড আছে, সরকার আছে, জনগণ আছে, সার্বভৌমত্ব নেই। এই একটা জিনিস, সার্বভৌমত্ব নেই। মোস্টলি যে পাওয়ারটা হয় সেই পাওয়ারটা নেই পশ্চিমবঙ্গের। এর আগে বাংলাদেশে একটি রিসেন্ট বলবো না, এর আগে যে লাস্ট যেটা হয়েছিল সেটি হলো ভাষা আন্দোলন। লাস্ট নয়, তারপরেও একটি হয়েছিল 2018 সালে। কিন্তু 2018 সালের আগে হয়েছিল 1952 খ্রিস্টাব্দে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। সেখানে বাংলা ভাষা নিয়ে লড়াই হয়েছিল। এখানেও 4-5 জন শহীদ হয়। আর যে বাংলাদেশের যে কোটা সিস্টেমটা আসলে কি? এতক্ষণ আমি বাংলাদেশের কোটা সিস্টেম নিয়ে কথা বলছি। কোটা সিস্টেমটি হলো, যারা আগে সরকারি চাকরি করতেন, সরকারি চাকরিজীবী ছিলেন, তাদের তো একসময় বয়স হবে, তারা তো মারা যাবে। তাদের জায়গায় চাকরিটা করবে কে? সেই জায়গায় চাকরি করবে তাদের বংশ পরম্পরায় চলে আসা তাদের পরবর্তী জেনারেশন। তাদের পরবর্তী জেনারেশন সেই চাকরিগুলো পাবে। এর জন্যই ঝামেলাটি সংগঠিত হয়েছে। এবং আমি যে টপিকটি নিয়ে এখনই বললাম সেটি হলো 2018 সালে যে হয়েছিল, 1952 এর পরে হলো 2018-এ ঝামেলাটি হয়েছিল সেই কোটা আন্দোলন নিয়ে। সেখানে সরকারকে এই কোটা আন্দোলন তোলার জন্য দাবি করা হয়। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা বিরক্ত হয়ে 56% কোটা তুলে দেন। কিন্তু তাহলে এখন প্রশ্ন হলো, কোটা তো 56% উঠেই গেল, তাহলে এখন ঝামেলাটা কী নিয়ে হচ্ছে? কিন্তু আমি বললাম 56%, বলা হয়েছিল পুরোটা তোলার কথা। এখনও কিছু কিছু জায়গায় সেম কথা হচ্ছেই, সেম বংশ পরম্পরায় চাকরি পেয়েই যাচ্ছে। এর জন্যেই ঝামেলাটি। কিন্তু বর্তমানে যখন এই
কোটা সিস্টেমটা তুলে দেওয়ার উপর দাবি করা হলো, তখন এর জন্য হামলা হলো ছাত্রদের উপরে। এর জন্য এই বাঙালি যুবকটি আবু সাইদ তিনি গুলিবিদ্ধ হন। তাকে গুলিবিদ্ধ করা হয় তিনি যখন দুহাত তুলে দাঁড়িয়ে বলেছিলেন যে তোমার যদি ক্ষমতা থাকে নাও মারো। তিনি দেশের জন্য আত্মত্যাগ দিয়েছেন। এই হলো টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী বাংলাদেশে কার্ফিউ চালু হওয়ার পরেই 105 জনের মৃত্যু হয়। দেশে এভাবেই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। এবং এই হলো হিন্দুস্তান টাইমসের খবর। এই হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে যে 133 জনকে খুন করা হয়, 133 জন মারা যায়। সেখানেই ভারত অ্যাডভাইস দিচ্ছে যে বাংলাদেশিদের যদি নিরাপদে থাকতে হয় তাহলে তাদের ইনডোরে থাকতে হবে, বাড়ির ভেতরে থাকতে হবে। মানে এক প্রকার সেখানে লকডাউন হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই সব কিছুর জন্য দায়ী হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যদি পদত্যাগ করে দেন তাহলে আর এরকম কিছু হবে না। এ ধরনের যদি আর প্রধানমন্ত্রী বাংলাদেশে না আসে তাহলে আমার মনে হয় না যে ভবিষ্যতে আর এরকম কোনো ঝামেলা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যদি আদেশ না থাকতো তাহলে হয়তো আবু সাইদ আজও বাংলাদেশে থাকতেন, আজও তিনি বেঁচে থাকতেন। কিন্তু শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এবং আবু সাইদের মৃত্যু ঘটে। যাই হোক, আমি একজন 16 বছরের ছেলে, আমার যতটুকু নিজের অভিজ্ঞতা থেকে মনে হলো আমি ততটাই বললাম। আমার মনে হয় এই ধরনের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আর না থাকে, আর এই ধরনের কোটা ব্যবস্থা না থাকে, তাহলে এ ধরনের ঘটনা আর ঘটবে না। আর আমি এই ভিডিওটিতে ধ্রুব রাঠিকে ট্যাগ করব। আই রিকোয়েস্ট ইউ ধ্রুব রাঠি, প্লিজ মেক আ ভিডিও অন বাংলাদেশ কোটা। আমি ধ্রুব রাঠিকে আবেদন করব যে বাংলাদেশের কোটাকে নিয়ে তিনিও যেন কিছু বলেন। আমি হয়তো কতটুকু বলতে পেরেছি আমি জানি না, আমি যতটা বলতে পেরেছি জানি না ওটা আপনাদের কাছে গ্রহণযোগ্য কি না, কিন্তু আমার মনে হয় যদি এই নিয়ে পপুলার ইউটিউবার ধ্রুব রাঠি কোনো কথা বলেন তাহলে সেটা আরও বেশি গ্রহণযোগ্য হবে আপনাদের জন্য। যাই হোক, আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে অন্য কোনো টপিক নিয়ে। আর এই ভিডিওটা আমি আজকে বানালাম, আমিও একজন নিজে স্টুডেন্ট, এই স্টুডেন্ট হয়ে আরেকজন স্টুডেন্ট, সে যে দেশেরই হোক, যদি আমি আওয়াজ না তুলি তাহলে এর থেকে লজ্জার আর কিছু হয় না। নিজেও একজন স্টুডেন্ট। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভিডিওটিকে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। লেটস বাই।